সবচেয়ে দুঃখজনক হলো যে আব্বার জানাজা পর্যন্ত আমি পড়ার সুযোগ পাইনি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার ভাইয়ের জানাজা যেদিন করোনা ইন্তেকাল করেছিলেন আমার ভাই, সেই দিন আমি কোনোভাবে জানাজায় উপস্থিত হয়েছিলাম এবং জানাজা পড়েই দাফন কর্মে অংশগ্রহণের আগেই শেষ হওয়ার আগে আমার বাড়িতে পুলিশ এসেছিল ৬-৭ গাড়ি। আমি সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। পুলিশ অফিসারদেরকে আমার মা সেদিন বলেছিলেন যে তোমরা সরকারি কর্মকর্তা, তোমাদেরও তো সন্তান আছে, বাবা মা আছে। আমার মেজ ছেলে করোনা ইন্তেকাল করেছে, আমার বড় ছেলে বুলবুল বাড়িতে আসবে, এটাই তো স্বাভাবিক। করোনায় আমার ছেলে ইন্তেকাল করলো, আমার বড় ছেলে বাড়িতে এসেছে, তার আগেই তোমরা কেন এসেছো? তোমরাও তো কোনো বাবা মায়ের সন্তান, তোমাদেরও তো সন্তান আছে। সেদিন এই উত্তর পুলিশ কর্মকর্তারা দিতে পারে নাই। টয়লেট, খাটের নিচে আর দরজার আনাচে কানাচে প্রত্যেকটি ঘর তন্ন তন্ন করে সেদিন খুঁজেছিল তারা। আজকে খুবই মনে পড়ছে আমার ছোট ভাই রাজশাহী মহানগরী ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক, অফিস সম্পাদক ছিল। তাকে গ্রেপ্তার করে নিয়ে 4 মাস গুম করে রাখা হয়েছিল। আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আর ফিরে পাবো সেটি মনে করা কঠিন হয়ে পড়ছিল। 4 মাস পরে আমার ভাইকে আমরা খুঁজে পেয়েছিলাম। আমার আরেক ভাই রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি ছিল, তার বিরুদ্ধেও মামলা। আমার যে ভাই নামশঙ্করবাটি কলেজের শিক্ষক, তার বিরুদ্ধেও মামলা। বাড়িতে 16.5 বছর ঘুমানোর সুযোগ পাইনি। অর্ধশতাধিক মিথ্যা মামলা নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করেছি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষের কল্যাণে, চাঁপাইনবাবগঞ্জের সমস্যার সমাধানে, চাঁপাইনবাবগঞ্জের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমি 16.5 বছরের প্রতিটি মুহূর্তে আমি মানুষের পাশে এসেছি এবং মানুষের সমস্যার সমাধান করার জন্য আমি চেষ্টা করেছি।